জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৮০। আজ আমরা এই অধ্যায়ের ১২তম দিন পাঠ করছি। গত দিনের পাঠে আমরা দেখেছি পুথিকার বলছেন যে আমার যতটুকু বুদ্ধি, সেই বুদ্ধিতেই আমি এখন ঠাকুরের সম্বন্ধে কিছু কথা লিখে যাব। জানি লোকের জন্য নানান কথা বলবে, কিন্তু আমি প্রত্যক্ষে যা দেখেছি বা লোকের কাছে যা শুনেছি সেই অনুযায়ী আমি বর্ণনা করে যাব। এতে যা লোকে বলে বলুক, এই কথা বলেছেন। এরপর আজ আমরা দেখব মথুরা মোহন অর্থাৎ মথুর বাবু ঠাকুরকে কিভাবে পরীক্ষা করছেন, সেইটি পুথিকার এখন তার বুদ্ধির দ্বারা এখানে ছবির মতো করে প্রকাশ করছেন। রানীর জামাতা মধ্যে মথুরা মোহন, নানা গুণে বিভূষিত বুদ্ধি বিচক্ষণ। তাই রানী জামাতায় সুযোগ্য দেখিয়ে বিষয় ব্যবসা কর্ম দিল সমর্পিয়ে। বিপুল সম্পত্তি জমিদারি কারবার, রক্ষণাবেক্ষণ পর্যালোচনার ভার। কার্যত মথুর এবে সম্পত্তি অধিকারী, আজ্ঞাবহ দাস দাসী যত কর্মচারী। ধনের অভাব নাই বহুধন ঘরে, কাঞ্চন আকর্ষণ কিবা অজ্ঞাত অন্তরে। কামিনীর আকর্ষণ বুঝে ১৬ আনা, বুদ্ধিভ্রষ্ট কর্ম নষ্ট যদিও ঘটে না। প্রারম্ভ যৌবন প্রভু রূপে অঙ্গে ভরা, সুবলন সুগঠন সুন্দর চেহারা। এবারে একেবারে কাম বিরহিত কায়া কিনা, জানিতে বিতন্তি হইল একান্ত কামনা। শ্রীমাত্রে জননী জ্ঞান শ্রীপ্রভুর মনে, আগাগোড়া শ্রীমথুর বিশেষিয়া জানে। দেখিছেন উজ্জ্বল উপমা হাজারো হাজার, তথাপি না যায় সন্দেহ তামস আধার। পরীক্ষার হেতু যুক্তি কইল মনে মনে, রূপসী যুবতী এক বেশ্যা সংযোটনে। রানীর জামাই মথুরা মোহন, তিনি জামাই সুযোগ্য দেখে রানী এখন তার উপরেই সমস্ত ব্যবসা কর্ম জমিদারি ইত্যাদি সব সমর্পণ করলেন তার উপরে। কার্যত এখন সমস্ত সম্পত্তির অধিকারী হলেন মথুর বাবু। তাই তার কোনো টাকা পয়সার অভাব নেই, আর টাকা পয়সার ব্যাপার তিনি ১৬ আনাই বোঝেন, আর কামিনীর আকর্ষণটাও বোঝেন তিনি ১৬ আনা। কিন্তু যদিও কামিনীর আকর্ষণে তিনি ১৬ আনা বোঝেন, কিন্তু সেই কামিনীর দ্বারা তার বুদ্ধিভ্রষ্ট হয় না, কর্মনষ্ট হয় না। এইবার ঠাকুর তো এই নব যৌবন রূপ, তার সুবলন গঠন, সুন্দর চেহারা, এই চেহারায় এই বয়সে একেবারেই কাম বিরহিত মন কিনা ঠাকুরের, তাই জানতে মথুরের মনে সন্দেহের উদয় হয়। তিনি দেখেছেন এর আগে যে নারী মাত্রই ঠাকুর সকলকে মাতৃজ্ঞানে দেখেন, এর উপমাও পেয়েছেন হাজার হাজার। তথাপি তার মনে সন্দেহের একটা দানা বেঁধেছে। তাই তিনি যুক্তি মনে মনে স্থির করলেন যে এক সুন্দরী রূপসী যুবতী বেশ্যা যিনি, তাকে দিয়ে এবার ঠাকুরকে পরীক্ষা করাবেন। এ বাজারে কে কেমন কার কোথা থানা, রসজ্ঞ শ্রী মথুরের বিশেষিয়া জানা। লক্ষ্মণ বাই বেশ্যা অতি রূপবতী, যোগীরে টলায় রূপে এতেক সকতি। একে তো জাতিতে মোহনত্ব ১৬ কলা, তদুপরি বেশ্যাবৃত্তিক ব্যবসা কৌশলা। তাই সঙ্গে মথুরের হইল মন্ত্রণা, সে যেমন তারতম আরো ১৬ জনা। একত্রিত রাখিবারে তাহারও ভবনে, প্রভুকে জোটনা করি দিবেন সেখানে। ভাঙ্গিয়া প্রভুর কথা সবিশেষ কয়, তেজোজ্জ্বল ব্রহ্মচারী ব্রাহ্মণ তনয়। উত্তরে মথুরে কয় কুহকি মোহিনী, বড় বড় রথি টলে এ তো তুচ্ছ গণী। মথুরবাবু বাজারে কোথায় কোন বাইজি কিভাবে থাকেন সমস্ত কিছু জানা আছে। সেই হিসাবে তিনি বেছে বেছে ঠিক করলেন লক্ষ্মণ বাই বলে একজন, যিনি অতি রূপবতী এবং তার রূপ দেখে, তার ছলা কলা দেখে যোগীরা পর্যন্ত টলে যান। এই রকম একজনকে ঠিক করলেন। একে তো তিনি জাতিতে মোহনত্ব ১৬ কলা সমস্ত কিছু তার রক্ত, তার উপরে তিনি বেশ্যাবৃত্তিকে ব্যবসা হিসেবে নিয়েছেন, সুতরাং তার সমস্ত রকম কৌশল জানা আছে। তাই তিনি এসে ঠাকুরের ব্যাপারে তাকে বললেন এবং ঠাকুরের সম্বন্ধে তিনি ওই লক্ষ্মণ বাইকে পরিচয় দিলেন যে উনি হলেন একজন
তেজোজ্জ্বল ব্রহ্মচারী ব্রাহ্মণের সন্তান। এই শুনে লক্ষ্মণ ভাই বললেন, বড় বড় রথী এসে এখানে টলে গেছে, আপনাকে আর সেসব নিয়ে ভাবতে হবে না, এ একদম তুচ্ছ, অতি তুচ্ছ, একে নিয়ে কোনো কিছু চিন্তা নেই। ঠিক আছে, উনি এই কাজটি গ্রহণ করলেন মথুর বাবুর কাছ থেকে। এরপর কি ঘটলো সেটি আমরা আগামী দিনে দেখব। এই লক্ষ্মণ বাইয়ের হাত থেকে ঠাকুর কিভাবে রক্ষা পান বা কিরকম লীলা হয় সেইটি আমরা আগামীকাল দেখার জন্য অপেক্ষা করে থাকবো। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।